সাফল্য, ব্যর্থতা, ভালোবাসা, গল্পের রং হাজার রকম। আর এই রঙিন গল্প নিয়ে শুরু হচ্ছে আমার গল্প। যারা এখন বড় হয়েছে তারা কিন্তু ছোট থেকে শুরু করেছিলেন। তাদের পথ চলা, তাদের হাসি কান্নার টুকরো টুকরো স্মৃতিগুলোই কিন্তু আমাদের আসল গল্প। আমার গল্পের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে রয়েছেন একজন সফল ব্যবসায়ী এমডি নাজমুল হাসান, দ্য চেয়ারম্যান অফ এনএম গ্রুপ অফ কোম্পানিজ। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার ছোটবেলা সম্পর্কে একটু বলুন। জি, আমি বড় হয়েছি গ্রামে। আমার গ্রামের বাড়ি মাগুরাতে। তো আ ইন্টারমিডিয়েট ওখান পর্যন্তই পড়েছি এবং ইন্টারমিডিয়েট পড়ার পরেই হচ্ছে আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে এসে আমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই। এরপরে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন শেষ করার পরেই আসলে আমি ওই ইউনিভার্সিটিতেই জয়েন করি আচ্ছা, অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে। আচ্ছা। এরপর এমপ্লয়ি থেকে আসলে অ্যা এমবিএ করি ওই চাকরি করাকালীনই। চাকরি করাকালীনই এমবিএ করার পরে ২০১৮ সালে আমার মনে হলো যে আসলে চাকরিটা আসলে আমার জন্য না। কেন? কারণ হচ্ছে যে ফরচুনেটলি আমি ওই কোম্পানির ডিরেক্টর লেভেলের লোকের সঙ্গে আসলে কাজ করতে পেরেছি এবং সেখান থেকে আসলে কাজ করলে আপনি জানেন যে আসলে ডিরেক্টর যারা বা কোম্পানির মালিক যারা তারা আসলে টাইম টেবল মেইনটেইন করে না আসলে কোন কোম্পানির। জি, তারা আসলে যখন আসে এবং রাত ৯টা ১০টা পর্যন্ত আসলে তাদের সঙ্গে কাজ করতে হয়। তো এই যে কাজ করা আসলে রেগুলার সকালবেলা ৯টায় ঢুকলাম এবং বের হচ্ছি রাত ৯টায়। তো এইভাবে আসলে যখন দেখলাম তখন আসলে মনে হলো যে এত শ্রম যদি আমি এখানে আসলে দিচ্ছি, জি, তখন যদি আমার মনে হয় যে মনে হলো যে আসলে যদি এই শ্রমটা যদি আমি আমার নিজের কোনো প্রতিষ্ঠানে আসলে দেই, জি। তাহলে মনে হয় ভালো করব। এই চিন্তা ভাবনা থেকেই আসলে মূলত ব্যবসায় আসা। আর ব্যবসা ছোটবেলা থেকেই চিন্তা ছিল যখন আমি এসএসসি দেই তখন আমি আসলে আমার ব্যাকগ্রাউন্ড ছিল বাণিজ্যিক অর্থাৎ হুম, কমার্স ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, ইন্টারে কমার্স ব্যাকগ্রাউন্ড। আমার আচ্ছা, চিন্তাই ছিল আসলে ব্যবসায়ী আসা। আচ্ছা। কিন্তু হুট করে আসলে ব্যবসায় আসলে কি হয়? একটা লস খাওয়া বা একটা জি, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার জি, সম্ভাবনা থাকে। জি, তো এই সম্ভাবনা আসলে আমি সবাইকে সাজেস্ট করব যে আসলে এই সম্ভাবনা থেকে যদি কেউ রেহাই পেতে চায় বা সেফ জোনে যেতে চায় তাহলে আসলে আগে তাকে শিখতে হবে। জি। আগে চাকরি করে কয়েকদিন শিখুক তারপরে আসলে স্ট্রাগল ব্যবসায় করতে আসা হবে। জি। জি, তারপরে আসলে ব্যবসায় আসা উচিত। আমিও আসলে ওই প্র্যাকটিসটাই করেছি। ১ম এ চাকরি করেছি ৪ বছরের মতো ২০১৪ সালে আমি চাকরিতে জয়েন করি। আচ্ছা। এবং চাকরি থেকে ২০১৮ সালের ডিসেম্বরে একেবারে ফুললি হুম। চাকরি ছেড়ে দিয়ে আমি আমার ব্যবসায় ইনভলভ এই ডিসিশনে আপনার পরিবার কিভাবে আপনাকে সাহায্য করেছিল? চমৎকার কথা বলেছেন। সেটা হচ্ছে যে আসলে কোনো আ পরিবার যদি তার পাশে আসলে না দাঁড়ায়, যেমন বিশেষ করে আমার স্ত্রী যেভাবে আমাকে আসলে সাপোর্ট দিয়েছে, আ এই এই সাপোর্টটা যদি উনি না দিতেন বা আমার পরিবার, আমার বাবা-মা আ তারা যদি আমাকে এই সাপোর্টটা না দিতেন তাহলে আসলে আজকে আমি ব্যবসায়ী হয়ে উঠতাম না। জি, আমার খুব ভালো মনে আছে আমার যখন আ এই সিদ্ধান্ত নেই আমি, তখন আমার স্ত্রীকে আমি বললাম যে, "আসলে আমি মনে হয় এই চাকরিটা ছেড়ে দিয়ে যদি ব্যবসা করি তাহলে মনে হয় ভালো করব।" ওর আসলে একটা ট্রাস্ট ছিল যে আমার প্রতি যে না, আমি যাই চিন্তাভাবনা করছি আসলে জি, যাই করব আমার আসলে হয়তোবা আমরা সাকসেস হব। এই আচ্ছা, চিন্তাভাবনাতে আসলে ও একেবারে মানে সঙ্গে রাজি হয়ে যায় এবং আমার বাবা আরেকজন মানে খুবই বর্ধিষ্ণু মানুষ। উনি আমি যখন উনার সঙ্গে শেয়ার করলাম যে, "আব্বু আমি আসলে চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছি জি। ফর মাই ব্যবসা করার জন্য।" উনিও এক বাক্যে রাজি হয়ে গেছেন। আসলে ওয়াও! পরিবার থেকে আসলে যদি সাপোর্টটা না, আসলে আসে তাহলে তার জন্য একটু সহজ হয়ে যায়। আমি আলহামদুলিল্লাহ আ ওই দিক থেকে আসলে লাকি যে আমার পরিবার আসলে আমাকে সাপোর্ট করে। একজন ব্যবসায়ীর কিন্তু আসলে কোন টাইম টেবল থাকে না ব্যবসা জি, করার জি, জন্য। তো সকাল ৯ টায় অফিসে যায় বা সকাল ৯ টায় শোরুমে যায়। আর রাত ৯ টায় আসে। অনেক সময় দেখা যাচ্ছে ১৮-১৯ ঘন্টা আসলে পরিশ্রম করতে হয়। পরিশ্রম কারণ করে। আ কোন টাইম টেবল তো মেইনটেইন করার সুযোগ থাকে না জি, আসলে ব্যবসা করলে। তো এটা আসলে পরিবার থেকে আসলে সাপোর্ট লাগে। আপনি যদি ব্যবসা করেন, তাহলে আপনাকে ব্যবসার দিকেই মনোযোগ অনেকেই চিন্তা করে যে আমি ১ম এ ব্যবসা শুরু করি, চাকরির পাশাপাশি ব্যবসা করি। আসলে কোন কিছু ২ টা একসাথে করা করা সম্ভব না। সম্ভব না। মানে ২ টা যদি কেউ একসাথে করে তাহলে সে দুটোতেই লস। আমি ব্যবসাও করছি, চাকরিও করছি। তাহলে আমি কিন্তু আমার যে আউটপুটটা সেটা জি, আসলে কোন জায়গায় ফুললি দিতে পারব না। জি, জি, জি। তো যখন ফুললি দিতে পারব না তখন আসলে দুটোই লস হওয়ার সম্ভাবনা আছে। আর আমি যদি ব্যবসায় যখন আমি ফুল টাইম ইনভলভ হব তখন কিন্তু ওই সব শ্রম বা সব যা বলেন আরকি হুম। পরিশ্রমটা আসলে আমার ফুল ব্যবসায়ী দেব। আর তখন ব্যবসায়ী দিলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বেশি। আসলে। আপনার কোম্পানিটার নাম এনএম কেন রাখা হয়েছে? এটার পিছনে রহস্যটা কি? চমৎকার কোয়েশ্চেন করেছেন। সেটা হচ্ছে আমার যে কোম্পানি এনএম আমার নাম হচ্ছে নাজমুল হাসান।
জি। আমার মিসেসের নাম হচ্ছে মমতাজ খাতুন। ও, তো বিষয় ব্যবসাটা শুরু করেছি যেহেতু বললাম যে দুজনেই একসাথে, জি। ওইজন্য দুজনের নাম এখানে যুক্ত করে আসলে প্রতিষ্ঠানটা শুরু করেছি। বর্তমানে আপনার কয়টি কোম্পানি আছে? আমার বর্তমানে ৯ টা কোম্পানি আমি পরিচালনা করছি। এনএম ট্রেডিং ইন্টারন্যাশনাল এইটা হচ্ছে আমার ১ম টাইলসের ব্যবসা ছিল। আচ্ছা, এরপরে শুরু করি এনএম হোম প্রভিডি লিমিটেড, যেটা আমি এখন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর বাংলাদেশের বড়, বড় পিডব্লিউডির লাইসেন্স প্রাপ্ত, এবং আমি বাংলাদেশের কনস্ট্রাকশনটা করছি আরকি, কনস্ট্রাকশন রিলেটেড। এনএম স্যানিটারি, এনএম হোমস দিয়ে হচ্ছে আমি ইম্পোর্ট এক্সপোর্ট করি, যা আ নতুন যারা উদ্যোক্তা হতে চায় জি। তাদেরকে আসলে এই আ কোম্পানির মাধ্যমেই আমি প্রোডাক্ট সোর্সিং করে দিচ্ছি, এবং আমাদের নতুন যে আরো কয়েকটা প্রতিষ্ঠান হয়েছে সেটা হচ্ছে উদ্যোক্তা। আচ্ছা, তো উদ্যোক্তা দিয়ে হচ্ছে আমরা নতুন উদ্যোক্তা তৈরি করছি। এনএম স্যানিটারি দিয়ে হচ্ছে আমি আমার স্যানিটারি বিজনেস করছি। জি। এনএম ট্রেড সেন্টার দিয়ে হচ্ছে ট্রেডিং করছি। এই জার্নিতে আপনি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন এবং কিভাবে সেগুলো ওভারকাম করেছেন? আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসা করতে গেলে আসলে প্রতিদিনই আসলে আপনার সামনে একটা প্রবলেম ক্রিয়েট হবে। আর এই জি, প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে। আসলে ব্যবসায়ীর মূল কাজ হচ্ছে তার প্রবলেম সলভ করা। জি। তো একজন ব্যবসায়ী হিসেবে আমি প্রতিদিনই আসলে প্রবলেমের সলভ করছি। কারণ একেক দিন একেক প্রবলেম আসছে, সেই প্রবলেম গুলো আসলে সলভ করি। এরকম কখনো কি হয়েছে যে কেউ আপনাকে ঠকিয়েছে বা আ হ্যাঁ, এরকম একটা হিস্ট্রি আছে আমার। আমি যখন আ করোনা শুরু হলো, করোনা শুরু হওয়ার পরে আমি আমার এক সাপ্লায়ার আছে। তো ওই সাপ্লায়ার কাছ থেকে আমি ধরেন ৳৯,০০,০০০ র মতো টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছি। আচ্ছা, কিন্তু আচ্ছা, উনি জানতে পেরেছে যে আমার আসলে করোনা হয়েছে। এরপরে আসলে উনি আ আমার আর ফোন রিসিভ করছেন না বা আমার প্রোডাক্টটাও দিচ্ছে না। তো আচ্ছা। আমি যখন মানে সুস্থ হলাম, এরপর উনার সঙ্গে যোগাযোগ করলাম। তখন হুম, উনি আসলে নয়-ছয় করার চেষ্টা করছে। যাই হোক, এরপরে আমার টাকা আসলে দিয়েছে। আচ্ছা, যদিও আমি আচ্ছা। এরকম কোনো বড় ধরনের লস করি নাই আসলে। জি, কেউ জি, আমার টাকা এভাবে মেরে দেয়নি। কারণ আমার টার্গেট হচ্ছে যে আমি তো কাউকে ঠকাচ্ছি না। জি, তাহলে আমাকে কেন মানুষ ঠকাবে? জি। আমি যেটা দেখেছি যে আপনি আপনার কাজের প্রতি খুবই সিরিয়াস অ্যান্ড ডেডিকেটেড। যে আপনি যে সময়ের কাজ যখনই বলেন তখনই সেটাকে কমপ্লিট করার চেষ্টা করেন। জি, জি। তো সেই ক্ষেত্রে আপনার এখন যে বর্তমানে যে প্রজেক্ট গুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে একটু বলেন। জি, ধন্যবাদ। আমার আরবান ডোমিসাইল লিমিটেড এবং এনএম হোম প্রভিডি লিমিটেড দিয়ে আমি আসলে রিয়াল এস্টেটের ব্যবসা করছি। এই প্রতিষ্ঠানগুলো আসলে আ ঢাকা মোহাম্মদপুর বছিলা কেন্দ্রিক আমার আচ্ছা, প্রজেক্ট গুলো চলছে। আ আমি আসলে অনেক আমার এখন টার্গেট হচ্ছে যে আসলে ঢাকায় যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত আ পরিবারের লোক যারা ঢাকাতে বসবাস করে আসলে, জি, তারা আসলে কিন্তু আসলে তাদের কোনো নিজস্ব বাসস্থান নেই বা থাকার জন্য জি, কোনো তারা সারা জীবনই আসলে ভাড়ায় থেকে গেছে। জি, আমার খুব নাড়া দিয়েছে এটা যে করোনার সময় যখন মানুষ ৩০-৩৫ বছর আসলে ঢাকায় রয়েছে। তো এই মানুষগুলো চাকরি যখন ছিল না করোনার সময়, তারা ৩০-৩৫ বছর ঢাকায় থাকার পরে কাঁদতে, কাঁদতে আসলে বাড়ি গিয়ে এই ধরনের লোকদের জন্য ঢাকাতে একটা হুম, বাসস্থানের জন্য কি করা যেতে পারে? আমি আসলে এটা নিয়ে খুব রিসার্চ করেছি, এবং রিসার্চ করার পরে আমি একটা ডেভেলপ করেছি আলহামদুলিল্লাহ, এবং আপনি জেনে খুশি হবেন যে আমার কাছে অনেক নার্সরা এসে মাত্র ৳৩০,০০০ করে প্রতি মাসে কিস্তি দিয়ে আসলে আমার কাছ থেকে ফ্ল্যাটের মালিক হয়। বাসস্থান হচ্ছে একটা মৌলিক চাহিদার একটা অংশ। তো এই মৌলিক চাহিদাকে আসলে ঢাকাতে যারা বড়, বড় রিয়াল এস্টেট ব্যবসায়ী, তারা আসলে কি করে? প্রত্যেকটা প্রোডাক্টের আসলে 500 টাইমস প্রফিট করে। আচ্ছা, আচ্ছা। তা না করলে আসলে তাদের যে এমপ্লয়ি বা তারা যেভাবে মেইনটেইন করে আসলে এভাবে আসলে আ তারাও পারে না আসলে। তো আমি আসলে চিন্তা করলাম যে আ এই প্রফিটটা যদি 10% অর্থাৎ জি, বাংলাদেশের যে মনিহারি দ্রব্য হুম, যেভাবে প্রফিট করে, জি। এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু প্রোডাক্টের দাম আসলে ওই লেভেলে যায় না। আপনি নিজেও একজন মধ্যবিত্ত ছিলেন। এই মধ্যবিত্ত থেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন। তো এখন আপনার অনুভূতিটা কেমন? আসলে সফল হতে সফলতার তো কোনো আসলে সংজ্ঞা নেই। এটা আসলে কন্টিনিউয়াস প্রসেস। কেউ আসলে বলতে পারবে না যে আপনি সফল। আসলে আমি নিজেকে সফল মনে করি না। আমি মনে করি যে এই অ্যা জিনিসটাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কারণ আপনি দেখেন আমার প্রতিষ্ঠানে এখন ৫০০ প্লাস লোক কাজ করছে। জি, তো এই পরিবারগুলোর কর্মসংস্থানের সুযোগ হয়েছে আমার প্রতিষ্ঠানে, এবং জি। আমি খুব রিসেন্টলি চিন্তা করেছি একটা আ আ সেবামূলক প্রতিষ্ঠান দেওয়ার। আমি চিন্তা করেছি আসলে একটা হসপিটাল ওয়াও! লঞ্চ করব ইনশাআল্লাহ। এবং এই হসপিটালে আসলে নিম্ন মধ্যবিত্ত বা গ্রামের যারা আ মানে সেবা পায় না, এই ধরনের রোগীদের আসলে আমি সেবা দিতে চাই। এই ধরনের একটা হসপিটাল আমি আসলে করতে চাই। আজকের জেনারেশনদের জন্য আপনার কি পরামর্শ আছে? আ
চমৎকার কথা বলেছেন। আমি বর্তমান জেনারেশন নিয়ে কিন্তু কাজ করছি। আমি নতুন একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি, উদ্যোক্তা। এই আচ্ছা। প্রতিষ্ঠানের মাধ্যমে আমার নতুন, নতুন যারা উদ্যোক্তা হতে চায়, এখন তো জানেন যে অনলাইনে অনেক ব্যবসা পরিচালনা করা যায়। তো এই ধরনের যারা চিন্তা করছে যে জি। আমি একটু ছোটখাটো ব্যবসা করতে চাই, হুম, তাদেরকে আমি আসলে সাপোর্ট দিচ্ছি এবং আমার প্রতিষ্ঠান এখন বিদেশ থেকে, অর্থাৎ হুম। প্রোডাক্ট সোর্সিং তো একটা গুরুত্বপূর্ণ জি, বিষয়। জি। আমার নিজেরই যেহেতু ইম্পোর্টের লাইসেন্স আছে আপনি জি, জানেন, জি। এবং আমরা এই লাইসেন্স দিয়ে আমরা বিদেশ থেকে, চায়না থেকে বা অন্যান্য দেশ থেকে আমরা প্রোডাক্ট সোর্সিং করে বাংলাদেশে আনছি। এবং যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে, অনলাইন বা শোরুম দিতে চাচ্ছে, তাদেরকে আমাদের কোম্পানি থেকে ট্রেন করা হচ্ছে, ওয়াও! আহ, এবং আমাদের কোম্পানির একটা এজেন্সি আছে, সেখান থেকে তাদেরকে সার্ভিস দেওয়া হবে। অনেক, অনেক ধন্যবাদ স্যার আপনার গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আশা করি আমার গল্প যারা দেখছেন আপনার গল্প পেয়ে খুবই ইন্সপায়ার্ড হবেন। সবার সাথে আমি ছিলাম সাদিয়া। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির গল্প নিয়ে।